CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ধলাই সমজেলায় সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী পালন। ভারত উপত্যকার ৩ বিধায়ক এজিপিতে যোগদান করবেন, ইঙ্গিত অবৈধ নেতা বিমলেন্দু। নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে কমলচৌড়ায় পুলিশের বৃহৎ অভিযান, ধ্বংস ৭২,০০০ গাঁজার গাছ। দিল্লি বিস্ফোরণ নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য, হাইলাকান্দির যুবক গ্রেফতার। আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করলেন আইপিএস পার্থসারথী মহন্ত। এখন আসছে বিস্তারিত সংবাদে। উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কাছাড় জেলা প্রশাসন, ধলাই সমজেলা প্রশাসন এবং মাই ভারত কাছাড়ের উদ্যোগে ধলাই সমজেলায় সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী পালন করা হয়। কেন্দ্র সরকারের বিশেষ উদ্যোগে এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনায় মাই ভারত কাছাড় ও রাজ্য সরকারের কৃষি, ক্রীড়া, সমাজ কল্যাণ, শিক্ষা, চিকিৎসা, গৃহ, পৌর নিগম ইত্যাদি সরকারি বিভাগ ছাড়াও ধলাই সমজেলার ক্লাব ও এনজিও এই অনুষ্ঠানে স্বইচ্ছায় অংশগ্রহণ করে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতিও দৃষ্টি আকর্ষণ করে। বৃহস্পতিবার ধলাই বিএনএমপি স্কুলের সম্মুখ থেকে প্রায় ৩ সহস্রাধিক দেশপ্রেমিক ছাত্রছাত্রী, বিশিষ্ট ব্যক্তিত্বদেরকে নিয়ে অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক নিহার রঞ্জন দাস, সমজেলা কমিশনার রক্তিম বড়ুয়া ইউনিটি মার্চ অনুষ্ঠানের শুভারম্ভ করেন। বিশাল র্যালি শান্তি, সম্প্রীতি, ঐক্য এবং আত্মনির্ভর ভারতের বার্তা পৌঁছে দিতে ধলাইয়ের বিভিন্ন পথ পরিক্রমা করে ধলাই সমজেলায় কার্যালয়ে এসে সমাপ্ত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাই ভারত কাছাড়ের ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে লুকিয়ে রাখা সর্দার বল্লভভাই প্যাটেলকে আজকের প্রজন্মের কাছে উদ্ভাসিত করার জন্য বিশেষ প্রশংসা করা প্রয়োজন। আমাদের আজকে ধলাইতে ৩ দিক থেকে আমাদের এই যাত্রা আরম্ভ হয়েছিল, ইউনিটি মার্চ। এখানে আমাদের সিডিসির নেতৃত্বে তিনি এখানে উপস্থিত আছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ সরকারি দপ্তরের সব অফিসাররা উপস্থিত ছিলেন। এসপি ছিলেন আমাদের ধলাই, অ্যাডিশনাল এসপি তিনিও ছিলেন। সঙ্গে আমাদের জনপ্রতিনিধিরা, জেলা পরিষদ থেকে আরম্ভ করে আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধিরা সবাই উপস্থিত ছিলেন। ধলাই পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত এবং অন্যান্য যারা জনপ্রতিনিধি তারাও ছিলেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আজকে এখানে অংশগ্রহণ করেছে। বিশেষ করে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা লক্ষ্য করেছি যে ধলাই অঞ্চলের বা এই পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন কমিউনিটি, খাসিয়া বলেন, বর্মন বলেন বা বাঙালি সম্প্রদায়ের মানুষ আছেন, চা বাগান সম্প্রদায়ের মানুষ আছেন, সবাই মিলে নিজের কমিউনিটির ড্যান্স বা কমিউনিটির যে সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই মিলে এখানে আমরা করেছি। আর তাতে অন্তত এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রতিফলিত, সমাজের প্রত্যেক স্তরের মানুষ এখানে উপস্থিত ছিলেন। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে ১৫০তম যে জন্মদিন খুব ঘটা করে পালন হচ্ছে সমগ্র ভারতবর্ষে। তার মূল কারণ যে সর্দার বল্লভভাইয়ের নেতৃত্ব, বিফোর ইন্ডিপেন্ডেন্স আমরা ওনার নেতৃত্ব পেয়েছি, এটা আলোচনায় যাচ্ছি না, সময় লাগবে। কিন্তু আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা লক্ষ্য করছি প্রায় ৫০০ ছোট বড় ৫৬২টা ছোট রাজ্যকে, দেশীয় রাজ্যকে একত্রিত করে আজকের যে সার্বভৌম ভারতবর্ষের যে রচনা, এই রচনার নায়ক ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ওনার নেতৃত্বে তখন তিনি আমাদের দেশের নেহেরু মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার ছিলেন। ওনার নেতৃত্বে সমগ্র ছোট রাজ্যগুলোকে, ছোট বড় রাজ্যগুলোকে একত্রিত করে আমাদের গণতন্ত্রের আওতায় নিয়ে এসেছিলেন। কনস্টিটিউশন রচনা বাবা সাহেব আম্বেদকরের মাধ্যমে, ওনার প্রস্তাবে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে কনস্টিটিউশন রচনা করে আজকের দিনে আমরা সমগ্র বিশ্বের গণতান্ত্রিক বড় দেশ।
প্রকৃতি যেমনই রং বদলাচ্ছে, ২৬শে নির্বাচনকে সামনে রেখে বরাকের রাজনীতিতেও রং বদল হতে শুরু করেছে। সোজা কথায় আগামী ১-১.৫ মাসের মধ্যে বরাক উপত্যকার বর্তমান ৩ বিধায়ক এজিপিতে যোগদান করছেন, এমনটাই সম্ভাবনার কথা তুলে ধরলেন বরাক উপত্যকার দায়িত্বপ্রাপ্ত এজিপি দলের বিমলেন্দু সিনহা। আমার প্রথম কমিটি গঠন করেছে, আপনারা সবার সামনে দেখবেন। আপনারা ওদেরকে আমি আমাদের এই যে স্বাভিমান দিবস আগামী 18 নভেম্বর এবং আমার শিল্পী জুবিন গার্গ ওনার জন্মদিন, এইখানে আমাদের রক্তদান হবে, গাছ রোপণ হবে এবং বিভিন্ন আমাদের প্রোগ্রাম আছে। এবং আশা করি আগামীকাল থেকে ওরা আমাদের মেন প্রোগ্রাম এই 18 তারিখ পর্যন্ত, সেটা হলো আমাদের স্বাভিমান দিবস এবং জুবিন গার্গের জন্মদিনে আমাদের স্বাভিমান দিবস। আজকের যে অনুষ্ঠান ওদেরকে আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি কাজ করার জন্য। আগামী 26শে ইলেকশনের জন্য আমি আশা করি নিশ্চয়ই বরাকবিলি থেকে 3টা সিট আমরা অসংখ্য জয়ী হবে। আমি আপনাদের বলেছি 3 জনই বর্তমানের সিটিং এমএলএ, 3 জনই জয়েন করবে। আমি কোন দলের সেটা আমি বলতেছি না, এই 1.5 মাসের মধ্যে জয়েন করে নেবে। আশা করি আমার মনে 1.5 মাস হবে না, উইথিন 1 মাসের মধ্যে হয়ে যাবে। করিমগঞ্জ থেকে সাউথ করিমগঞ্জ এবং একজন কাছাড়, একজন আলগাপুর, কাছাড়ের সোনাই সমষ্টি। কারণ আমাদের যেহেতু আমাদের এনডিএর সরকার, মিত্রদলের সরকার, আসাম সরকার, বিজেপির সঙ্গে আমরা অনেক আলাপ আলোচনা হয়েছে, নেতৃবৃন্দ সকলের সঙ্গে আমি সেইখানে উপস্থিত ছিলাম এবং আশা করি আমাদের বর্তমানে আগের তুলনায় অনেক সাংগঠনিক মজবুত হয়েছে। এইখানে সমস্ত রকমের কথা বলতেছি আমি, মোটামুটি আমরা 3টা সমষ্টি ফুল সঙ্গে কাম করতেছি। আশা করি 20-25টা আমার মিত্র দলের যেহেতু আমাদের নিশ্চয়ই আমাদের আপনারা দেখে যান, 1 মাস না হইতে পারে, তাড়াতাড়ি জয়েন করে নেবে। সেই জন্য আমাদের আজকে সোনাই সমষ্টির বিধানসভা কমিটি বানায় নেই এবং যারা অনেক জয়েন করবে, জেলা পরিষদ, এমপি, ব্লক প্রেসিডেন্ট এবং জিপির অনেক সভাপতি জয়েন করবে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আবারও দৃঢ় পদক্ষেপ নিলেন রাজ্য পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার সকালে কমলচৌড়া থানার উদ্যোগে পরিচালিত হয় এক বিশাল গাঁজা বিরোধী অভিযান। দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর অরূপ দেববর্মার নেতৃত্বে টিএসআর বাহিনী, সিআরপিএফ জওয়ান ও বন দফতরের আধিকারিকদের নিয়ে যৌথভাবে অভিযান চালানো হয় দক্ষিণ কমলচৌড়া এলাকার বন দফতরের টিলা অঞ্চলে। আজকের অভিযানে প্রায় 7 থেকে 8টি আলাদা প্লটে মোট 72,000 অবৈধ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল মন্তব্য করার জন্য
হাইলাকান্দির লালা পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবকের নাম ফরিদ উদ্দিন লস্কর, লালা থানার অন্তর্গত রংপুর গ্রামের বাসিন্দা। দেখুন সবিশেষ। সূত্রের খবর, ফরিদ দিল্লির বিস্ফোরণ নিয়ে ফেসবুকে এমন মন্তব্য করেছিলেন যা সমাজে উত্তেজনা সৃষ্টি হতে পারে। আসাম পুলিশের সাইবার সেল পোস্টটি লক্ষ্য করে বিষয়টিকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করার পর লালা পুলিশ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্র জানিয়েছে, সমাজে বিভাজন তৈরি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফরিদ উদ্দিন লস্করের বিরুদ্ধে সিআরপিসির প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ফরিদ উদ্দিন লস্করকে আজ হাইলাকান্দির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজেএম আদালতে হাজির করা হবে। শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করলেন গুয়াহাটির পুলিশ কমিশনার আইপিএস পার্থসারথী মহন্ত। বুধবার বিশ্ববিদ্যালয়ের বিপিন চন্দ্র পাল অডিটোরিয়ামে পার্থসারথী মহন্ত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের 270 জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দেখুন সবিশেষ। নেতৃত্ব শৃঙ্খলা এবং জনসেবার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের যুদ্ধ জাদুঘর কমিটি ও সেন্টার ফর সোশ্যাল ইনক্লুশন মিডিয়া ডায়নামিক্স যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। আইপিএস পার্থসারথী মহন্ত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের উপর মনোনিবেশ করার আহ্বান জানান। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পান্ত, কোকরাঝাড়ের এসএসপি নোমাল মাহাতা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুষ কিরণ নাথ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। A child does not learn by being instructed. A child learns by wondering, by touching, by falling, by trying again. The very heartbeat of education is curiosity. Yet, as we grow older, we often lose that pulse. We begin to chase certificates instead of certainties, marks instead of meaning, and degrees instead of direction. Think with heart and act with conscience. When Vivekananda stood in Chicago in 1893 and began his speech with Sisters and Brothers of America, he was not delivering a lecture on comparative religion. He was demonstrating the highest form of education because of the consciousness behind them. He spoke not to impress but to inspire, not to conquer but to connect. Education is not stuffing your mind with facts. It is about transforming the way we see the world. There is a big difference between knowing and understanding. You can know that fire burns, but you understand it only when you feel the heat. Please do not make that mistake. You are a student. Your main task, main job is to study. Nothing else. You want to be a good human being. You want to be a good daughter. You want to serve the society, serve the nation, serve the country. You will be able to do all of that only if you study now and you prepare yourself to be that person. So when you have distractions, you do other things other than studies, you will not be able to do it. Focus on your studies. I'm not saying you don't play, you don't sing songs, do everything. You have extracurricular activities, you do that. Whatever you like to do, but your focus has to be on studies and study very hard with full focus. অসম গণ পরিষদ দলের জেলা সভাপতি হিসাবে দায়িত্ব নিলেন ডাকসাইটে বন বিভাগের প্রাক্তন কর্মকর্তা নজমুল ইসলাম মজুমদার। দায়িত্ব নিয়ে বৃহস্পতিবার তিনি কাছাড় জেলায় পা রাখেন। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিশাল সংখ্যক দলের সমর্থক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাইক এবং কার র্যালি করে তাকে নিয়ে আসা হয় শিলচর শহরে। শিলচর শহরেও এই শোভাযাত্রা বিভিন্ন সড়ক পরিক্রমা করে। পরে জেলা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় শিলচর বিধানসভা সমষ্টির সভাপতি সন্দীপন ভট্টাচার্য, জেলা যুব পরিষদ সভাপতি রূপম মোদক সহ অন্যান্যদের স্বাগত জানানো হয়। जिंदाबाद
আমার দীপন ভট্টাচার্যের প্রথমে আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বরাকভ্যালির ইনচার্জ পরবর্তী আমি সাধারণ সম্পাদক পরবর্তী আমাদের আশাবাদী আমি সক্ষম হব, কারণ আমার বন্ধু বিমল সিংহের মতো একজন আমি মুরব্বী পেয়েছি, আমার অ্যাডভাইসার পেয়েছি। আমি সদ্য আজকেই কার্যভার গ্রহণ করলাম। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে, নিচের যারা আমার ডিস্ট্রিক্ট লেভেলে আছে ওদের সঙ্গে আলোচনা করে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আর নিজেরও কিছু আইডিয়া আছে, তার সঙ্গে আমাকে অনেক আইডিয়া করতে হবে যে সাংগঠনিকটা কিরকম মজবুত করতে হয়। বর্তমানে প্রেক্ষাপটে আঞ্চলিক দলের খুবই একটা প্রয়োজন আমি ফিল করি। আঞ্চলিক দলের খুবই একটা প্রয়োজনীয়তা আছে এবং আসামের জনগণ আঞ্চলিক দলের দিকে তাকিয়ে আছে। যেহেতু এজিপি বিজেপি আপনার কাজ করে যাচ্ছে একসঙ্গে, সেই হিসাবে আপনারা সবাই জানেন বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে এজিপি আঞ্চলিক দল হিসাবে আবার উঠে আসবে এবং আমি জনগণের সঙ্গে জায়গায় জায়গায় যাব, দেখা সাক্ষাৎ করব এবং গ্রাম সভা করব। এইসব সভার মাধ্যমে আমি দলের দিকে মজবুত করতে চেষ্টা করব এবং আমি আশাবাদী 26-এর ইলেকশনের আগে এজিপি খুব একটা ভালো ফল করবে। ফিরছি একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ফ্যান্সি কিং মান্তু সাহার সাম্রাজ্যে ফের তল্লাশি অভিযানে ক্রাইম ব্রাঞ্চ। বিশ্বস্ত সূত্রের খবর, তেলিয়ামুড়া, কল্যাণপুর হয়ে খোয়াইতেও হানা দিতে পারে ক্রাইম ব্রাঞ্চ। জনমনে গুঞ্জন, জালে উঠতে পারে নেশা কারবারের মাস্টার মাইন্ডরা। ইতিমধ্যে নেশা কারবারিদের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক প্রতিবেদন ঘিরে এবার আরও সক্রিয় ভূমিকায় ক্রাইম ব্রাঞ্চ। বুধবার সকালে মান্তু সাহার পূর্ব চাম্পামোড়াস্থিত বাইপাস রোডের গোডাউন অঞ্জলি ট্রেডার্স এজেন্সিতে হানা দেয় ক্রাইম ব্রাঞ্চের একটি বিশেষ দল। সূত্রের খবর, জিরানিয়া ফেন্সি কাণ্ডে গ্রেফতার মান্তুর বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এর আগে সোমবার মান্তুর আগরতলা ও তেলিয়ামুড়ার মোট 3টি ডেরায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাত সামগ্রী উদ্ধার হয়েছিল। আজকে আমরা ক্রাইম ব্রাঞ্চ থেকে আমরা এখানে এসেছি পূর্ব চাম্পামোড়া বাইপাস এরিয়াতে। এখানে আপনারা সবাই জানেন জিআরপিপিএস কেস নাম্বার 104, যে জিরানিয়া কাণ্ডে, জিরানিয়াতে যে স্কাপ উদ্ধার হয়েছে, এই কেস মূলে আমরা বিভিন্ন জায়গাতে ইনভেস্টিগেশন করছি। এই ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা মান্তেনু সাহা বলে যে একজন অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে, ওনার একটা গোডাউন আছে বলে আমরা জানতে পারি ইন্টারোগেশনে। তো আমরা আজকে ওনার যে গোডাউন এখানে অঞ্জলি ট্রেডার্স এজেন্সি, এই গোডাউনে আমরা রেড করতে এসেছি। এখন আমাদের রেড জারি আছে। প্রয়োজনীয় কাগজপত্র যেগুলি পাওয়া যায় আমরা ইনভেস্টিগেশন স্বার্থে নিয়ে যাই। এখন অবধি কি কিছু সিজ করেছেন? আমরা এখান থেকে কিছু ডকুমেন্টস আমরা সিজ করেছি এবং এখানে যে সিসি ক্যামেরা আছে, ডিভিআর, এগুলি আমরা নিয়ে যাব ইনভেস্টিগেশনের স্বার্থে। আচ্ছা, এই রাবারগুলি কার? যে রাবারগুলি আপনারা এখন ইনভেস্টিগেশন করে দেখা যাবে।
গোডাউনটা তো মান্তানু সাহার নামে। এখন আমরা ইনভেস্টিগেশন করে দেখব। আচ্ছা, মান্তানু সাহাকে জিজ্ঞাসাবাদ করে আর কারণ নতুন নাম পেলেন এই কেসে? এটা আলাদাভাবে ইন্টারোগেশন টিম আছে, ওনারা দেখছেন। আলোড়ন সৃষ্টিকারী ঘটনা শহর শ্রীভূমিতে। মুখ্য ন্যায় দণ্ডাধীশর আদালত চত্বরে প্রবেশ করে বিচারাধীন অপরাধী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে। জানা যায়, ফখরুল ইসলাম নামে বিচারাধীন অপরাধী ব্যাগে ধারালো অস্ত্র নিয়ে আদালতে প্রবেশ করার সাহস করে। তবে একজন মহিলা পুলিশ তার ওপর সন্দেহ হওয়ায় ব্যাগ তল্লাশি করলে ব্যাগের ভিতর পাওয়া যায় ড্যাগার। সঙ্গে সঙ্গে অবগত করা হয় মুখ্য ন্যায় দণ্ডাধীশকে। দণ্ডাধীশের নির্দেশে পুলিশকে নিয়ে এনে তাদের হাতে সমঝিয়ে দেওয়া হয় ড্যাগার নিয়ে আদালত চত্বরে প্রবেশ করা অপরাধী ফখরুলকে। উল্লেখ্য, 2022 সালে নিজের পত্নীকে শারীরিক নির্যাতনের জন্য মামলা দায়ের করা হয়। 1421-22 নম্বরে মামলায় আদালতে চলে আসছিল বিচার প্রক্রিয়া। আজ ছিল সাক্ষী গ্রহণের তারিখ, কিন্তু তার মধ্যে আদালতে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করার অপপ্রয়াস চালালে পুলিশের হাতে আটক হয়। এদিকে ফখরুল ইসলামের পূর্বের জামিন বাতিল করে মুখ্য ন্যায় দণ্ডাধীশ ফখরুলের বিরুদ্ধে সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। মানুষ করিমগঞ্জে সিজিএমে একটি আগ্নেয়াস্ত্র ধারালো আগ্নেয়াস্ত্র নিয়ে কোর্টে প্রবেশ করেছে। করার পরে কোর্টের সামনে এখানে আমাদের চেকিং ব্যবস্থা আছে, চেকিং ব্যবস্থায় এই মেশিনে ধরা পড়েছে। ধরা পড়ার পরে সিজিএমকে অবগত করা হয়েছে। জিনিসটা একটা বাজে ঘটনা। এখানে এসে মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে যখন মানুষ ঢুকে যায়, এটা আইন শৃঙ্খলার দিক দিয়ে একটা চিন্তা করার প্রয়োজন আছে। 13ই নভেম্বর সরকারি আদর্শ মহাবিদ্যালয় বরখলায় এনএসএস সেল এবং বজরং দল জারৈতলার সহযোগিতায় নেশামুক্ত যুবক ও বিকশিত ভারত শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডক্টর শাহাবুদ্দিন আহমেদ এবং বিশেষজ্ঞরা ছিলেন সমাজকর্মী প্রভা চ্যাটার্জি এবং স্থানীয় সাংবাদিক ও সমাজকর্মী সৌমেন পাল। কলেজের এনএসএস প্রোগ্রাম অফিসার ডক্টর মোহাম্মদ সেলিম এম হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর চ্যাটার্জি একটি বক্তৃতা দেন, যেখানে তিনি সমাজে মাদকাসক্তির বিপদগুলি তুলে ধরেন। এই আসক্তি কিভাবে পরিবার ভেঙে দেয় এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করে এবং যুব সমাজ কিভাবে এর বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে সে সম্পর্কে তিনি আলোচনা করেন। তারপর দ্বিতীয় বিশেষজ্ঞ সৌমেন পাল বক্তৃতা প্রদান করেন। তোমরা এখানে সবাই শিক্ষিত, খুব বেশি করবো না। আমি একটা ছোট গণতন্ত্র মহিলা এনজিও চালাই, তো তার সঙ্গে যুক্ত থাকাতে আমি এই যে নেশাটা কত বড় ভয়াবহ রূপ আমি খুব কাছে থেকে দেখেছি। কারণ ওই সমিতির মাধ্যমেই অনেক সময় স্বামী স্ত্রীর সমস্যা, এবং সেখানে গিয়ে দেখা হতো যে পরিবার সমস্যাটা হচ্ছে সেই নেশা নিয়ে। হাজব্যান্ড কাজ করছে, সব রাত্রিবেলা আসছে নেশাগ্রস্ত হয়ে, স্ত্রী বাচ্চাদেরকে মারধর করছে, বাচ্চাদের পড়াশোনার ব্যাঘাত হচ্ছে, কিছু করার নেই। এবং কোনো কোনো পরিবারে দেখা যাচ্ছে ছেলে করছে, মা বাবা বৃদ্ধ আছে, ছেলে পড়ার জন্য পাঠিয়েছে বাইরে, কিন্তু সে নেশাগ্রস্ত হয়ে এদের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে। আমি এই যুব সমাজের প্রতি আহ্বান করব, আজকে আমাদের সকলের দায়িত্ব আছে। আজকে তোমাদের যদি কোনো সহপাঠী কোনো ধরনের নেশা যদি করে, তো চাইবে আরো দুজন যাতে এই নেশাটা, অনেকে আছে কি খাক খাক ও খাচ্ছে, তা আমার কি, কিন্তু আজকে যদি ও ক্ষমা হয়, তোমার পরিবারের নাই বা হলে সমাজের কিন্তু ভীষণ ক্ষতি হচ্ছে। এবং তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমরা একটা স্তম্ভ, যারা যুব সমাজ, তোমাদের মধ্যে থেকে এইখানে অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ বেরিয়ে এই সমাজটাকে তৈরি করবে। এবং এই সমাজটার মধ্যে যদি যুবকদের মধ্যে এই গুণ ধরে যায়, তাহলে প্রয়াত সাংবাদিক বিমল কান্তি দাসকে স্মরণ করল বিমল কান্তি দাস স্মৃতিমঞ্চ। শিলচর আম্বেদকর ভবনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমে বিমল কান্তি দাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন উপস্থিত বিদ্বজ্জনেরা। পরে আয়োজিত স্মৃতিচারণ সভায় শহরের বিশিষ্ট সাংবাদিক এবং সমাজকর্মীরা বিমল দাসের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া সাংবাদিক, সমাজকর্মী, গায়ক সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের সম্মান জ্ঞাপন করা হয় মঞ্চের পক্ষ থেকে। শেষে বিমল দাসের রচিত বেশ কিছু সঙ্গীত পরিবেশন করেন শিলচরের বিশিষ্ট শিল্পীরা। আমাদের আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল, আমাদের অ্যাকচুয়াল আমরা প্রতি বছর পরিবারের মাধ্যমে সেগুলা করি, তাই এবছর আমরা একটু ব্যতিক্রমী করলাম। এবছর একটু ব্যতিক্রমী ছিল,
যেহেতু ওনার সমস্ত কর্ম আমরা শেষ করে দিয়ে এসেছি গয়াধামে, তাই আমাদের পরিবারের পক্ষ থেকে প্রথমে আমরা একটা চিন্তা নিয়েছিলাম যে সবার মধ্যে কিছু স্মারকস্মৃতি আমরা স্মরণস্মৃতি দেব। তারপর আমি নেহালের সঙ্গে কথা বলি এবং এটাতে আমাকে উদ্যত করেছেন এবং সর্বক্ষণ সহায়তা করেছেন আমার স্ত্রী পিঙ্কি সিং দাস, যে অনুষ্ঠানটা একটু ব্যতিক্রম করি, যেহেতু দাদা সঙ্গীত লিখেছেন এবং কবিতা বলতেন, সেই দিকে জিনিসটাকে টেনে নেওয়া যায়। এটাই আমাদের অবশ্য উদ্দেশ্য ছিল এবং উদ্দেশ্য আমাদের সফল হয়েছে যে আজকে আমাদের ডাকে, বিমল কান্তি দাস স্মৃতি মঞ্চের ডাকে আপনারা আশায় আমরা যে আশাবাদী ছিলাম সেই আশা আমাদের পূর্ণ হয়েছে। আজকের প্রথম ছিল বিমল কান্তি দাসের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন, তারপর স্মৃতিচারণ সভা এবং বিমল কান্তি দাসের স্বরচিত সঙ্গীত। এই ছিল আজকের আমাদের অনুষ্ঠানের সূচি এবং গুণীজন সংবর্ধনা। সারা আসাম ঠিকাভিত্তিক কর্মচারীদের সঙ্গে সঙ্গতি রেখে উধারবন্দ ব্লকের ঠিকাদার কর্মচারীরা পেন ডাউন ধর্মঘট পালন করেছেন। ধর্মঘট চলাকালীন সময় সিএনএনের সাংবাদিক নিহার কান্তি রায় সেখানে উপস্থিত হলে জনৈক জিপিসি রূপক দেব জানান, সরকার দীর্ঘদিন থেকে তাদেরকে বঞ্চনা করছেন, যার ফলে তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। প্রাথমিক পর্যায়ে তারা ব্লক স্তরে আন্দোলন করছেন। তাদের বেতনের সঙ্গে আরো 30,000 টাকা যোগ করতে হবে। প্রতি বছর ওই টাকার 10% করে ইনক্রিমেন্ট দিতে হবে। 60 বছর পর্যন্ত তাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। HR পলিসি তাদের চাকরিতে যুক্ত করতে হবে। তারা ব্লক পর্যায়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সাড়া না পেলে তারা সরকারকে 4 দিন সময় দেবেন। 18 ও 19 নভেম্বর তারা জেলা পরিষদের সম্মুখে পেন ডাউন ধর্মঘট কর্মসূচি পালন করবেন। আমরা তো আন্দোলন শুরু করেছি গত পরশুদিন, আজকে 3 দিন, কিন্তু আমরা দাবিগুলো আজকে বিগত 4 বছর থেকে জানিয়ে এসেছি। 2024-এও একবার সরকার আমাদের সঙ্গে কথাবার্তা করে একটা মিটিংয়ের মাইন্ডসও বের করেছিল যে আমাদের এই দাবিগুলো ওরা আগামীতে করে দেবে, কিন্তু 2024 থেকে আজকে 2025 এসে গেছে, এখন পর্যন্ত আমাদের এই দাবিগুলো এখন সরকার কোনোভাবে কোনো কিছু করে, যার জন্য আমাদের বাধ্য হতে হয়েছে এখন আবার ধর্মঘটে বসতে। প্রোগ্রামটা হচ্ছে আমরা আজকে আমাদের শেষ দিন ব্লক পর্যায়ে, তারপর আমরা আরো 4 দিন সময় দেবো সরকার পক্ষকে, দেখবো ওরা কোনো স্টেপ নেই কিনা। না হলে আমরা আগামী 18 এবং 19 তারিখ জেলা পর্যায়ে আমাদের ধর্মঘট করব। তখন আমরা আগামীতে রাজ্যিক পর্যায়ে বৃহত্তর আন্দোলনে নামবো সমস্ত আসাম। শ্রীভূমির কর্ণমধু এলাকার বাণীল্যান্ড উদ্যানে অবৈধ কার্যকলাপে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্টিং অপারেশন ক্যামেরায় বন্দী হল উদ্যানের ভিতরের অনৈতিক কার্যকলাপ। যেহেতু শিশু থেকে বয়স্ক প্রত্যেকেই উদ্যানমুখী হন বিনোদনের জন্য, তাই বলে উদ্যানের ভিতরে অনৈতিক কার্যকলাপ তা অনেকেরই সহ্যের বাহিরে। একে তো সীমান্ত শহর শ্রীভূমিতে বিনোদনের জন্য নেই কোনো বিশেষ সুবিধা, তাই শহর লাগোয়া গড়ে ওঠে ব্যক্তিগত বিনোদন পার্ক। কর্ণমধু এলাকার বাণীল্যান্ড উদ্যানে প্রবেশ করতে হলে মাসুল দিতে হয় 30 টাকা। পার্কের ভিতর রয়েছে রেস্টুরেন্ট, সুইমিং পুল, উঁচু স্থানে রয়েছে ভিউ পয়েন্ট। প্রাকৃতিক পরিবেশ পরিবারের সহিত উপভোগ করার যথাস্থান রয়েছে ওই উদ্যানে, কিন্তু এই উদ্যান বর্তমানে অনৈতিক কর্মকাণ্ডের স্থান হয়ে উঠেছে, এমনটা সবার মুখে চর্চিত হচ্ছে। একা স্থানীয় সচেতন মহলের মতে অনৈতিক কার্যকলাপ অচিরে বন্ধ করার উচিত পদক্ষেপ যদি জেলা প্রশাসন গ্রহণ না করেন, তাহলে যুব প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হবে। অনৈতিক কার্যকলাপ দ্রুত বন্ধ করার জন্য জেলা প্রশাসনের কাছে দাবি জানান সচেতন মহল। কাছাড় জেলায় ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ লক্ষ্মীপুর থানা এলাকার জুজং পাহাড়ের জঙ্গল এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে ড্রাগস সহ পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সন্দেহ করা হয় যে গ্রেফতারকৃত আসামিরা ওই এলাকায় আরও মাদকদ্রব্য লুকিয়ে রেখেছিল। তল্লাশির সময় সন্দেহভাজন হিরোইনযুক্ত 50টি সাবানের কেস উদ্ধার করা হয় এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। চোরাচালানের ওজন ছিল 664 গ্রাম এবং মাদক শনাক্তকরণ কিটে হিরোইনের জন্য ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। 29 তারিখে আমি 3 জনকৈ ড্ৰাগছ ব্যৱসায়ী আমি আটক কৰিবলৈ সক্ষম হৈছিল আৰু ইতিমধ্যে গোচৰ ৰুজু হৈছিলে আৰু তাৰে এজনৰ স্বীকাৰোক্তিৰ ভিত্তিত আবেলি
জিৰিঘাট থানাৰ অন্তৰ্গত জুজাম পাহাৰৰ জংঘল এৰিয়াত তাতে চাৰ্চ কৰা হৈছিলে আৰু তাত 50টা চাবোনৰ কেছ তাত উদ্ধাৰ কৰা হৈছিল আৰু তাত প্ৰায় 665 গ্ৰাম সন্দেহজনক হিৰোইন উদ্ধাৰ কৰা হৈছে। এই হিৰোইনখিনিৰ যদি ব্লেক মাৰ্কেটত মূল্য চোৱা হয় তাত 3.5 কোটিতকৈ অধিক হ'ব ইয়াৰ মূল্য। তেখেতৰ নাম হ'ল হিনবৈ হুচনাই। তেখেতক ইতিমধ্যে যিটো আমি কেছ ৰুজু কৰা হৈছিল 29/10/2025 চনত সেই কেছতে তেখেতক এৰেষ্ট কৰা হৈছিলে আৰু তেখেতৰ তেওঁৰ লগতে লালৰিং থান মাৰ আৰু বৰজোৰা মাৰ এই 3গৰাকী ব্যক্তিক এৰেষ্ট কৰা হৈছিলে আৰু তাৰে ভিতৰত লিনবৈ হুনচাই এইজন ব্যক্তিৰ তেখেতৰ ঘৰ তামিংলং জিলাত আৰু এখেতৰ স্বীকাৰোক্তিৰ ভিত্তিত চাৰ্চ অপাৰেশ্যন কৰা হৈছিলে জুজাম পাহাৰত আৰু তাত আছুতীয়া ঠাই এখনত 50টাকৈ চাবোনৰ বাকচ য'ত সন্দেহজনক হিৰোইন তাতে সোমাই লৈ আহিছিলে, কনচিল কৰি লৈ আহিছিলে, সেইখিনি আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। 665 গ্ৰাম ওজন কৰাৰ পিছত 665 গ্ৰাম ওজন হয়, মানে লুকুৱাই ৰাখিছিল। उस केस में 3 लोगों को पकड़े थे। 3 लोगों में से लिनबोय हुसनाई जो है उनका घर तामेंगलोंग डिस्ट्रिक्ट में है, मणिपुर का तामेंगलोंग डिस्ट्रिक्ट में है। उनके साथी थे लालरिंग थान मार जिनका घर लखीपुर थाना में है, मार्कोलिन एरिया में पड़ता है, और उनका साथी और है जिसका नाम है बरजोना मार, वो भी एक ही एरिया का आदमी है, अभी हिरासत में। সিদিনা অভিযানটো 15টাকৈ চাবোনৰ বাকচ আৰু লগত 4টাকৈ আইফোন জব্দ কৰা হৈছিলে আৰু সেইটোত প্ৰায় 250 গ্ৰাম মান হিৰোইন তাত আছিলে সেই চাবোনৰ বাকচত। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।